রমজানের আগে যতই গুছিয়ে কাজ করি না কেন, রমজানের মধ্যেই সে কাজগুলো আবারও ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা? আশা রাখছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। পরিবার পরিজন নিয়ে ঘরের অনেকটা কাজ মোটামুটি এগিয়ে নিয়েছি, তবে সব কাজ কিন্তু এগোতে পারিনি, কারণ শুধু 2টা বেডরুম গুছিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু অনেক কাজই হাতে আছে। তো তার আগে তো রান্নার প্রিপারেশনটা নিতে হবে। তো এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর তার সাথে আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যা ফ্রোজেন করেছিলাম আর কি, কুটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু মোটামুটি অনেকটা পরিমাণে শেষ হয়ে এসেছে, বেশি একটা নেই। তো এখানে আমি একদম অল্প পরিমাণে কিছু পেঁয়াজ আর কি ছিলে আমি সুন্দর করে ধুয়ে নর্মাল ফ্রিজে এগুলো আর কি রেখে দিব। তাহলে দেখা যাবে যে আগামীকাল বা পরশু এই 3-4টা দিন আর কি আমাকে আর পেঁয়াজের কাটাকাটি ঝামেলাটা করতে হবে না। আমি যেহেতু একা হাতে কাজ করি, দেখা যায় অনেকটা সময় এত তাড়াহুড়ার মধ্যে থাকি, তখন না আমার এই কাটাকাটির কাজগুলো আমার কাছে এত বিরক্তিকর লাগে। তো যদি এই পেঁয়াজটাও কাটা থাকে তাহলে মোটামুটি একটু আর কি আমি স্বস্তি পাই। তো তার মাঝখানে যদি আবার সবজিটাও কেটে রেখে দিতে পারি তাহলে তার কোনো কথাই নেই, অনেক আরামে কি বাকি কাজগুলো করে নিতে পারি। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ধুয়ে রেখে এসেছি। আর মেয়েরা যেহেতু তার ছোট মামুনির বাসা থেকে চলে এসেছে, যে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিল সেগুলো সব কিছু এই যে ধুয়ে দেওয়া হয়েছে। তো এগুলো এখন আমি এই তো খুব সুন্দর করে বারান্দায় দিয়ে দিচ্ছি। ছোট জনকে বলছিলাম যে খুব সুন্দর করে বারান্দায় মেলে দাও, তো কাপড় চোপড়গুলো যেহেতু পরিমাণে একটু বেশি ছিল, তো ছোট জন আর কি কীভাবে দিবে বুঝতে পারছিল না। তো পরে আমি বললাম যে তুমি রেখে দাও, আমি সুন্দর করে পরে মেলে দিব। তো বাইরে যেহেতু প্রচুর রোদ, তো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসলাম। আর এখানে আমার কিচেন ক্যাবিনেটটা এখন খুব সুন্দর করে আমি গুছিয়ে নেব। তো আমার এই কিচেন ক্যাবিনেটের এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন আমি আমার কাজে ব্যবহার করি তখন কিন্তু খুব সুন্দর করে নামাতে ভালোই লাগে, একটার পর একটা আমি নামাতেই থাকি। নামাতে একটা সময় গিয়ে দেখা যায় কি যে আমার রান্নাঘরে যে লাল কিচেন র্যাকটা আছে ওটা পুরো দমে ভরে যায়। তো তখন দেখা যায় এত বাটি তো আর লাগে না, তো কি আর করব, পরবর্তীতে আবার সব কিছু একসাথে গুছিয়ে তারপরে এই জায়গাটাকে আবার নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে ফেলি। এই অবস্থায় কিন্তু হয়ে থাকে। তো দেখা যায় মেয়েরা এটা সেটার বাটি বা পিরিচের প্রয়োজন হলে এখান থেকে নেয় ঠিকই, কিন্তু ওইভাবে কিন্তু গুছিয়ে রাখে না, সব কিছু এলোমেলো করে রাখে। তো আমি এদিক থেকে তাড়াতাড়ি করে এগুলো এখন গুছিয়ে নিলাম। আর এই পাশের এই ক্যাবিনেটও আমি ফাঁকা করে নিয়েছি। তো এটার মধ্যে আমার বড় একটা নন স্টিকের পাতিলা রাখা বা বাড়তি কিছু প্লেট আছে, চামচ আছে, সেগুলোই কিন্তু আমি এটার মধ্যে রেখে দিই। কাজগুলো কিন্তু আমি ঈদের আগে আমি করে নিয়েছিলাম। তো ভেবেছিলাম যে এর মাঝখানে হয়তো বাড়ি কাজগুলো করব না, তবে যেহেতু বাটি প্লেট এগুলো রেগুলারই আমাকে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে ওই যে বললাম না, 1-2টা নামাতে ওই লাল র্যাকটাই আমার ভরে গিয়েছিল। তো এগুলো আবার গুছাতে গিয়ে দেখলাম এই পাশের এই ক্যাবিনেটের এই অংশটাও একদম অনেক এলোমেলো হয়েছিল। তো ভাবলাম যে একটু ছেড়ে মুছে রেখে দেই। তো যার জন্য কিন্তু এগুলো আমি অফ ক্যামেরাতে সব কিছু নামিয়ে খুব সুন্দর করে এগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো এক এক করে গুছিয়ে রাখছি। রমজান মাস, তো রমজান মাস হলো কি, তো দেখা যায় কি সারাটা দিন কিন্তু কাজের মধ্যে আমাকে পার করতে হয়। তো আবার এরপর কিন্তু ইফতার বানানোর একটা ব্যাপার থাকে, তার মধ্যে আবারও রান্নাবান্নাও আছে। তো রান্নাটা আজকে যেহেতু একদম খুব সিম্পল আর সাদা মাটা রান্নাই করব, তো আজকে আর এই মুহূর্তে রান্নাটা করব না, যার কারণে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। এই যে সোফার এই পাশে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওইভাবে রেগুলার এভাবে রুমাল দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। তো আজকে যখন আমি ঘরের সব কিছু পরিষ্কার করার পর আমি সোফার এই ডিজাইনের দিকে তাকালাম, দেখলাম যে ময়লাটা যে পরিমাণে হয়েছে, এখন যদি আমি পরিষ্কার করে না করে আর কি রেখে দেই
তাহলে দেখা যাবে কি এগুলো ২-১ সপ্তাহ পর আর কি ধুলোর পাহাড় জমে যাবে। তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ভাবলাম যে না আগে পরিষ্কার করে ফেলি। যেকোনো জিনিস ঘরের দেখবেন যে অতিরিক্ত ময়লা করে সেটা পরিষ্কার করতে গেলে কিন্তু সেই কাজটা একটু কঠিন হয়ে পড়ে। আর ওই কাজটা করতেও তখন নিজের কাছেও একটু সময় দিতে হয় ওই কাজের প্রতি, বা একটু নিজেকেও খাটাখাটনি বেশি করতে হয়। তাই কিন্তু আমি আমার ঘরের জিনিসগুলোকে বেশি একটা ময়লাতে হতে দেই না। হালকা পাতলা ময়লা যখনই হয়ে যায় তখনই কিন্তু আমি চেষ্টা করি পরিষ্কার করে নেওয়ার জন্য। তো রুমালটা দিয়ে কিন্তু প্রতিটা ডিজাইন আমি খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম। আর এই যে এই অংশগুলো দেখতে পাচ্ছেন, এটা না আমি এভাবে রুমাল দিয়ে তারপরে খুব সুন্দর করে আমি একটু এভাবে টেনে টেনে দিলেই না আর কি পরিষ্কার হয়ে যায়। আমি আমার ঘরের ফার্নিচারগুলোর মধ্যে অতিরিক্ত ডিজাইন দিয়ে কোনো ফার্নিচার আর কি আমি বানাইনি। তো যখন সোফাটা বানিয়েছিলাম তখনও মাথায় এত কোনো আর কি বুদ্ধি ছিল না আর কি, খুব হুজুকে পড়েই সোফার ডিজাইনটা এভাবে দিয়ে আমি বানিয়ে ফেলেছিলাম। তবে এখন না এই সোফার ডিজাইনটা আমার কাছে মনে হয় খুবই সিম্পল একটা ডিজাইন, কেন যেন আমার কাছে এখন আর ভালো লাগে না। তো এখন তো জিনিসপত্রের যে দাম হয়েছে, এখন চাইলেও কিন্তু এগুলো চেঞ্জ করা সম্ভব না। তো আমি এই পাশে যেহেতু ময়লাটা বেশি পড়েছে, তো আমি রুমাল দিয়ে ঠিকই পরিষ্কার করছিলাম, ময়লাটা উঠছিল না বলে একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার মানি প্লান্ট গাছটার পানি শুকিয়ে গিয়েছিল, তো আমি একটু পানি দিয়ে পাতাগুলোর মধ্যে একটু পানি স্প্রে করে দিচ্ছি। এতে করে কিন্তু পাতাগুলো দেখতে বেশ সতেজ লাগবে। আমার অনেক আপুরা আমার ঘরের ঘর সাজানো বা আমার বাসাটা বা আমার এই যে গাছপালা এগুলো কিন্তু খুবই পছন্দ করেন। বিশেষ করে আমার মানি প্লান্ট গাছ হোক আর সেটা ফুল গাছ হোক, দেখলাম আমার প্রতিটা আপুরাই আমার প্রতিটা কাজের অনেক প্রশংসা করেন। তো সত্যি কথা বলতে প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তাই না? প্রশংসা শুনতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তবে আমার মনে হয় কি আমার একটু বেশি ভালো লাগে যে আমার বাসাটা এত সুন্দর টিপটপ গুছানো একটা বাসা। তবে এই বাসাটা এত টিপটপ রাখার পিছনে কিন্তু আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়। আর পরিশ্রম না করলে তো আসলে কোনো কিছুই টিপটপ রাখা যায় না। তো আসলে টিপটপ থাকতে থাকতে না আমি এরকম হয়ে গিয়েছি, এখন এলোমেলো আমি থাকতেই পারি না। আমার কথা যখন যেটা যেভাবে রাখবো সেভাবেই থাকবে, কোনো কিছু এলোমেলো হওয়া যাবে না। আর সেটা এলোমেলো হলেও আমি কিন্তু সাথে সাথে ওটা আবারও ঠিক আগের মতো করে নেওয়ার চেষ্টা করি। তো আমার দেখা দেখি কিন্তু এখন জবার আব্বু এমনটা হয়ে গিয়েছে। তো এই যে আমি এখন আমার পুরো বাসাটা গুছিয়ে এরপর কিন্তু রুমটা অফ ক্যামেরাতে আমি মুছে নিয়েছি। আর এখন রুমটা একদম গুছানোর পর কত শান্ত আর স্নিগ্ধ একটা রুম মনে হচ্ছে, তাই না পুরা? সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়ির ভিডিওগুলো হয়তো যারা দেখেছেন যে তাদের বাড়ির কি হাল অবস্থা। তো ওখানে গেলে কিন্তু এখন জবার আব্বু থাকতে চায় না তেমন একটা, আর আমার মেয়েরা তো আরও আগে থাকে না। আসলে যে যেমন পরিবেশে থেকে আর কি অভ্যস্ত হয়ে যায়। আসলে আমিও ওইখানে গেলে আমি তো যেমন তেমন জায়গায় সব জায়গায় মোটামুটি থাকতে পারি, তবে জবার আব্বু বা আমার 2টা মেয়ে ওরা কিন্তু গেলে ওই জায়গাতে তেমন একটা থাকতে পারে না, ওদের কাছে অনেক কিছু সমস্যা মনে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমি যেমন আমার মেয়ে 2টাকেও আমি তেমনভাবেই গড়ে উঠাতে পেরেছি। আমার মেয়েরাও কিন্তু আমার মতো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। সবসময় ওরাও চায় এভাবে ওরাও টিপটপ থাকবে। তো যাই হোক, এদিক থেকে আমি এখন সন্ধ্যায় ইফতারি নাস্তার আর কি আয়োজন করে নিচ্ছি। এখানে আমি ফ্রোজেন করা ফুলকপি নামিয়ে নিয়েছি, গাজর নামিয়ে নিয়েছি, আলুটা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে একটু বেগুন কেটে নিয়েছি, আর একটু মুসুরের ডাল আমি অল্প পরিমাণে আর কি একটু সেদ্ধ করে নিয়েছি। তো আমি আজকে সন্ধ্যায় ইফতারির আয়োজন করব, পরোটা আর এই যে সবজি রান্না। ফুলকপিটা ফ্রোজেন করাই ছিল, গাজর ফ্রোজেন করাই ছিল, তো ভাবলাম যে তেমন একটা সমস্যা হবে না, মোটামুটি সবজি দিয়ে রুটিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, যার কারণে ওগুলো আমি নামিয়ে ওই চুলায় বসিয়ে দিলাম। আর চুলায় যেহেতু গ্যাসের পরিমাণটা খুবই কম, যার কারণে এদিকে আমি আটাটা খুব ভালো করে সিদ্ধ করে নিলাম সিলিন্ডার চুলাতে। আর একটু পরপর আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, তবে যেহেতু সবজিটা মোটামুটি হাফ সেদ্ধ আছে আর ডিপে রাখা ছিল, যার কারণে একবার আমি তেল দিয়ে তারপর 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে হালকা মশলা দিয়ে একবারে কিন্তু আমি সবজিটা রান্না করে নিচ্ছি।
এই সবজিটা পরবর্তীতে আমি কিন্তু আর বাগার দিব না। আর গতকালকে যে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম সেখান থেকে কিন্তু এই যে দেখেন অনেকটা পরিমাণে মিষ্টি কুমড়া রয়ে গিয়েছিল আর কি মিষ্টি কুমড়া ভাজিটা। তো ভাবলাম যে সবজির মধ্যে যদি একটি মিষ্টি কুমড়া না দেওয়া যায় তাহলে কিন্তু সেই সবজিটা খেতে আবার ভালো লাগে না। তাই আর কি গতকালকে যে মিষ্টি কুমড়াটা ছিল সেই মিষ্টি কুমড়াটাই আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম আর কিছু পুঁই পাতা দিয়ে দিলাম। তো বাটিটা দিয়ে আর কি পানি দিতে গিয়ে বাটিটা হঠাৎ করে হাত ফসকে পড়ে যায়। হ্যাঁ, আমার আপুরা আবার হাসবেন না। তা আমি কিন্তু একটু তাড়াহুড়াই করছিলাম যে ইফতারির আগে ভাগে কিন্তু আমি চেষ্টা করি যে ইফতারির সব কিছু রেডি করে তারপরে আমি 10-15 মিনিট এমনিতে আর কি একটু বসে থাকবো। ওই সময়তে দেখা যায় একটু টিভি দেখি বা হাদিস শুনি। সারাদিনে তো এত ব্যস্ততার মধ্যে দেখা যায় যে একটু হাদিস শোনার সময়ও পাই না। একটার পর একটা কাজ কিন্তু করতেই হয়। রমজান মাস যদিও রমজানের আগে অনেক কাজ করেছি আমি, কিন্তু তাতে কি কিন্তু কিছুদিন যাওয়ার পর কিন্তু ওগুলো আবার ধুলোবালি পড়ে ময়লা হয়েছে, আবার সেগুলোকে আমাকে এই যে নতুন করে আবার ক্লিন করতেই হচ্ছে। তো আমি অফ ক্যামেরাতে পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর সিলিন্ডার চুলাতেই পরোটাগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে কারেন্ট চলে গিয়েছে, তো আমার সবগুলো পরোটা এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে। আর যে থালা বাসনগুলো বের হয়েছিল সেগুলো এক এক করে এখন আমি ধুয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এই যে থালা বাসন ধুচ্ছি একটা লাল মাজুনি দেখতে পাচ্ছেন। অনেক দিন আগে আমাদের নীলুফা শিমুল আপু কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু এটা তুমি কি দিয়ে মাজো। তো এটা না আপু ওই যে দেখবা বাজারে আদা রসুন যারা আর কি বিক্রি করেন তারা কিরকম কিন্তু এই ধরনের বড় বড় আর কি বস্তার মতো এরকম বড় বড় এগুলোর মধ্যে আদা রসুন নিয়ে আসে আর কি, লাল টাইপের যে বস্তাগুলো হয়। তো আমি একটি বাজার থেকে এরকম 2টা বস্তা নিয়ে এসেছিলাম, সেখান থেকে ছোট ছোট করে কেটে তারপরে এগুলো দিয়ে আমি থালা বাসন মাজি। তো দেখা যায় যে যে ধরনের মাজনিগুলো আমরা দেখা যায় 20 টাকা বা 50 টাকা দিয়ে বাজার থেকে কিনে আনি, ওগুলো দিয়ে না আমি মাজামাজি করে আরাম পাই না। আর এই বস্তাগুলো একটু ছোট ছোট করে কেটে নিলে এরপর যদি এগুলো একটু ভিমবার সাবান বা একটু ছাই মিশিয়ে হাঁড়ি পাতিলগুলো মাজা যায়, এতে করে কিন্তু সবগুলো হাঁড়ি পাতিল একদম চকচকে হয়ে যায়। আর মাজনিগুলো একটু ধারও টাইপের বটে। তো অনেক দেরিতে হয়তো বা আপুর উত্তরটা দিলাম। আসলে কথা বলতে বলতে অনেক সময় অনেক কথা বলতে ভুলে যাই। কোনো একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপুর নামটা এই মুহূর্তে মনে নেই, আপু সাধারণ একজন দর্শক। তো আপু আর কি বলেছিল, আচ্ছা আপুর কথাটা পরে বলি, এখানে কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছে। তো আমি আজকে একদম সাদামাটাভাবে ইফতারটা সাজিয়েছি। পরোটা আর একটা করে খেজুর আর সবজি ভাজি, তার সাথে শসা। তো যাই হোক, ইফতারি করা শেষ আর আজকে অনেক দিন পর আমি একটু চা খাবো। তো চাটা বানিয়ে নিচ্ছি আর কারেন্ট নেই। ইফতারির পরপরই কিন্তু আমি ভাতটা বসিয়ে দেই। তো আপু আর কি কমেন্টটা করেছিল যে আপু অনেক দিন যাবত আমার ভিডিও দেখে, তবে সচরাচর আপু কমেন্ট করেন না, শুধু লাইক দিয়ে আপু ভিডিও দেখে। তো আপু জিজ্ঞাসা করেছিল আপু আমি তো শুধু এমনিতে ভিডিও দেখি আর লাইক দিই, তো সেক্ষেত্রে কমেন্ট করাটা খুব বেশি জরুরি কিনা, আর কমেন্ট না করলে ভিডিও দেখলে কোনো সমস্যা হয় কিনা। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি না আপু, কোনো সমস্যা হয় না। তবে একটা কমেন্ট করলে কি তখন আমাদের মতো যারা ব্লগার আছে তাদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয় যে ওই আপুটা হয়তো বা আমার ভিডিওগুলো দেখছে বা তার নামটা জানতে পারলেও আর কি একটু ভালো লাগে। তো যাই হোক আপু, আপনি যে ব্যস্ততার মধ্যে যে কমেন্টটা করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি একটা রসুন নিয়েছিলাম, সেটা সকালবেলা ওগুলো কুটে রেখে দিয়েছি, আর যে পেঁয়াজগুলো ছুলে রেখে দিয়েছিলাম এখন রান্নার ফাঁকে ফাঁকে সে পেঁয়াজগুলো আবার এই তো কাঁচামরিচের বক্সে রেখে দিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজ যেহেতু অল্প পরিমাণে, তাই একটা বক্সে রেখে দিলাম, যখন দরকার হবে 2টা একসাথে কিন্তু আমি কাজে লাগাতে পারবো। আর সন্ধ্যাবেলা এখন কারেন্ট চলে এসেছে, আমি ডিম দিয়ে আলু রান্না করছি, এটা আর কি সেহরির জন্য। এই রাতের জন্য খাবারটা আসছে যেহেতু, তো ভাবলাম যে ওই রাতের খাবারটা এখনই রান্না করে ফেলি। সেহরির জন্য কিন্তু একটা আইটেমই যথেষ্ট। আর যেহেতু জবার আব্বু রোজা রাখে না, তো দেখা যায় মাঝে মাঝে আমি খাই আবার খাইও না, যার কারণে কিন্তু 2টা ডিমই রান্না করলাম। 2জন মেয়ে আছে, দেখা যায় 2 বোন খেলে হয়তো বা আমার যে আগের তরকারি ছিল সেটা দিয়ে আমার খাবারটা হয়ে যাবে। তো মোটামুটি আমার কিন্তু সব কাজ শেষ, এখন রান্নাটা হয়ে গেলে আমি বেঁচে যাই।
সন্ধ্যার পর রান্নাটা যদিও অনেক ঝামেলার মনে হয়, তবে মাঝে মাঝে দেখা যায় কি ইফতারির আগ মুহূর্তে অনেক দিন গ্যাস থাকে, আবার অনেক দিন থাকে না। তো শুধু শুধু অপচয় করে লাভ কি? দেখা যায় গ্যাস না থাকলে আমি সিলিন্ডারে যদি ওই মুহূর্তে রান্নাটা করে ফেলি এই সময়টা একটু আরামের জন্য, তো এই সময়তে কিন্তু মোটামুটি গ্যাসটা চলে আসে, যার কারণে কিন্তু এই সময়টাতেই আবারও আমি রান্না করে ফেলি। দেখা যায় সিলিন্ডারটা তো আর বাড়িওয়ালা টাকা দেয় না, নিজের টাকা দিয়ে কিনা, তো দরকার কি নিজের এত জিনিস অপচয় করার। তো যার কারণে একটু কষ্ট করে মাঝে মাঝে কিন্তু রাতেও আমাকে রান্না বান্নাটা করতে হচ্ছে। তো এই পাশে আমি ডিম আর আলু দিয়ে এসেছি, আর এই পাশ থেকে আমি চা বানিয়ে নিচ্ছি। আজকে কিন্তু 3 মা মেয়ে একসাথে চা খাবো, আর চায়ের সাথে কিন্তু আমি কফি মিক্স করে নিচ্ছি। তো আমার বড় মেয়ে এটা দেখে আর কি হাসছিল যে একটার মধ্যে 2টা, তো 2 in 1 হয়ে গিয়েছে। তো দেখা যায় যে তুমি চা তার সাথে কফির স্বাদটাও নিয়ে নিচ্ছ। তবে অনেক দিন পর খেয়েছি, তো অনেক দিন পর পরোটা খেলাম, তারপর আবার এই যে চায়ের সাথে কফি মিক্স করে চা কফি দুইটাই একসাথে খেয়ে নিচ্ছি, তো অনেক মজা হয়েছিল। তো চা কফি 3 মা মেয়ে একসাথে বসেই খাবো। আর এর মধ্যে কিন্তু আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে। আচ্ছা, একদম ভিডিও শেষ পর্যায়ে এসে আমি জানি না ওই আপুটা আমার সাথে আছেন কিনা, একজন আপু জিজ্ঞাসা করেছিল আমার ছোট পাটাটার দাম কত নিয়েছে। আমার ছোট পাটাটার দাম নিয়েছিল 200 টাকা, আর এটা আমি আমাদের এখানে যে বলিভদ্র বাজার আছে সেখান থেকে কিন্তু কিনেছিলাম। আপু আর কি এটাও জানতে চেয়েছিল আমি কোথা থেকে কিনেছি, তো ভিডিও শেষে এসে মনে পড়লো তাই আর কি উত্তরটা দিয়ে দিলাম। আর আজকের মতো আমি বিথি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।